এইটি। ভালো। জিনিসটা আমার এক পিসি, মারা গেছে অনেকটা। এটা আমার কাছেই ছিল। আসলে নিজের বলতে সবই তো দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, এখনো কোনো খবর আসেনি না? এলেই জানতে পারবে। আচ্ছা, সত্যি কি আমি কোনোদিন ওই ভেতরের ঘরটায় যেতে পারবো? অপেক্ষা করতে হবে, কখন ঠিক বলা যাবে না। কি হলো? তুমি চাইলে এখনই ভেতরে যেতে পারো। হ্যাঁ, তুমি চাইলে এখনই ভেতরে যেতে পারো। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু মনে রেখো, আমার অনুমতি ছাড়াই তুমি এটা করলে। না না, ঠিক আছে, আমি বরং অপেক্ষাই করছি। যতক্ষণ না আদেশ আসে তাই তো করা উচিত। হ্যাঁ। এই যে আমাকে দেখছো, আমাকে দেখে তোমার কি মনে হয়? হ্যাঁ, যথেষ্ট শক্তিশালী, শরীরে মগজে কোনো কিছুর কোনো খামতি নেই, ক্ষমতাও বেশ বলার মতোই। তা ঠিক। তাহলে শোনো, প্রশাসনের এই যে একটার পর একটা দরজা দেখতে পাচ্ছ, তার প্রত্যেকটি দরজায় এক একজন করে প্রহরী, আর তারা সবাই তার আগের দরজার পাহারাদারের থেকে অনেক বেশি ক্ষমতা রাখে, ওই শরীরেও মগজেও। সেই আর সেই জন্য আমি নিজেও ঘাড় ঘুরিয়ে আমার ঠিক পেছনের দরজার দিকে তাকাই না। ও, সেই তাকানোর মানেই হচ্ছে ওই ক্ষমতা সম্পর্কে আমার মনে একটা প্রশ্ন জেগেছে। প্রশাসনের চৌহদ্দিতে এটা তো একটা ভয়ানক অবাধ্যতা, তাই না? আবার এ না হলে কিন্তু এই গোটা ব্যবস্থাটাকেও সামলানো যাবে না, খুব কঠিন। আমি কিন্তু এত সব কিছু ভেবে, মানে আমার প্রশ্নে আপনি কিছু মনে করেননি তো? না না, ঠিক আছে। দেখো, তুমি এতদিন ধরে আমার এখানে আসছো, এখানে এসে দাঁড়াচ্ছ, ঠিক কতদিন পর পর তোমার চোখের নিচে একটা করে দাগ বেড়ে যায়, সেটাও তো আমার আগে থেকেই জানা। এটাকে তো একটা ভালো সম্পর্কই বলা যায়, নাকি? হ্যাঁ, তা তো ঠিকই। সম্পর্কটা তো এইভাবেই একটু একটু করে গড়ে ওঠে। ঠিক আছে, আমি বরং অপেক্ষাই করি। তাই তো উচিত। আসুন। ধন্যবাদ। কি আপনি? বা আপনি তো আসতে বললেন। আমি আপনাকে আসতে বললাম? হ্যাঁ বললেন না, আসুন। না, সে তো ওই মাসিমাকে। উনি রোজ সকালে আমার জন্য ব্রেকফাস্ট চা ইত্যাদি নিয়ে আসেন না। ব্যবস্থা বেশ ভালোই, তাই না? মন্দ কি? বাইরে খেয়ে আরেকজন আমার মতোই। দাঁড়ান। এই ঘরে থাকাটাই আপনার পক্ষে ভালো। দেখুন, আমার ভালো মন্দ আমি নিজে বুঝি,
তাছাড়া আপনারা কে তা না জেনে আপনাদের সঙ্গে তো এইভাবে কথা বলেন। আপনাকে কি ওই ঘরেই থাকতে বলা হয়নি? তা হয়েছে, কিন্তু আপনারা কে কেন এসেছেন এখানে এসব না জেনে? মাসিমা, ব্যাস এই পর্যন্তই। এর বাইরে আপনি যেতে পারবেন না। যেতে পারবো না কেন? আপনাকে গ্রেফতার করার নির্দেশ আছে। গ্রেপ্তার? অবশ্য আপনাদের ব্যবহার দেখে তাই মনে হচ্ছে, কিন্তু গ্রেপ্তার করা হবে কেন? দেখুন, এর বেশি আমাদের পক্ষে বলা ঠিক হবে না। অপেক্ষা করুন, বিচার শুরু হলে সবটা জানা যাবে। বিচার? তাহলে এ তো মনে হচ্ছে একটা ঘোর দুঃস্বপ্ন দেখছে। আশ্চর্য, স্বপ্নটা ভাঙছেও না। ঠিক আছে, এবার আপনার পোশাকটা পাল্টে আসুন। পোশাক পাল্টাবো কেন? আমরা এই পোশাকে কোনো আসামির সঙ্গে কথা বলতে অভ্যস্ত নই। কে আসামি? কে? আর কোনো কারণে সারা রাত বাইরে থাকতে হলে না, মানে হয়তো এক রাতের বেশিই থাকতে হলো। অভিজ্ঞতায় দেখেছি একের পর এক হাত ঘুরে একটা বিচার শেষ হতে কত বছরই না লেগে যায়। সত্যিই তো। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আপনাদের এই কৌতুক নাটিকাটি আমি খুব উপভোগ করলাম। এবার বলুন তো আপনাদের কে পাঠিয়েছে? সেটা আরো ভালো হয় যদি আমাদের কথা মতো আপনি পোশাকটা পাল্টে নেন, তারপর বিচারের পরবর্তী ধাপের জন্য অপেক্ষা করেন। বিচার? এক মিনিট। খুবই আবেগপ্রবণ। শুরুতে সবাই তাই থাকে। এই যে আমার আইডেন্টিটি পেপার দেখুন। আপনারা নিশ্চয়ই কোথাও ভুল করছেন, নাহলে আমাকে অ্যারেস্ট করার কাগজপত্র দেখান। আপনাকে একটা কথা বলি, বলুন। অবুঝ বাচ্চাদের মতো উত্তেজিত হবেন না। উল্টো পাল্টা কথা বলে নিজের কেসটাকে আরো জটিল করে তুলবেন না, লাভ হবে না। আইন আইনের পথে চলে এবং চলবেও। আইন আইনের পথেই চলে এবং চলবেও। এই যে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট কাগজপত্র ছাড়া আমাকে গ্রেপ্তার করতে এসছে, সেটাও কি ওই আইন মেনে? দেখুন, প্রশাসনের একজন সাধারণ কর্মী হিসেবে এর বেশি আমরা আর কিছু জানি না, জানতে চাইও না। আর প্রশাসনের কাছে একেবারে পাকা কোনো খবর না থাকলে আপনাকেই বা ধরার আদেশ আসবে কেন? তা সেই পাকা খবরের একটু সামান্য আভাসও যদি পাওয়া যেত। মানে দেখুন, আমাদের মতো সাধারণ মানুষ তো এইরকম আইন আদালত প্রশাসন সম্পর্কে কিচ্ছু জানি না। আশ্চর্য, আইন সম্পর্কে কোনো কিছু না জেনে নিজেকে নির্দোষ বলছেন। দায়িত্ব জ্ঞানীন, সেটা বোঝার জন্য এই কথাগুলোই তো যথেষ্ট। দেশটাকে একবারে ঠিকঠাক চালিয়ে নিয়ে যাচ্ছে যে প্রশাসন, সে সম্বন্ধে আপনি কিছুই জানেন না। অপরাধী হিসেবে চিহ্নিত করার জন্য এই কথাগুলোই যথেষ্ট। ধর্মশাই, এই আইন আদালত প্রশাসন এ তো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কোনো কাজে আসে না। সাহস আছে? না মানে আপনার এই না জানার কথাটা স্বীকার করার মধ্যেও সাহস আছে, কিন্তু সে সাহস থাকলেও এটা অত্যন্ত অন্যায়। এর পক্ষে কোনো যুক্তি চলতে পারে না না না, যথেষ্ট হয়েছে। এই চলুন তো আপনাদের হায়ার অথরিটির কাছে চলুন তো বিষয়টা এক্ষুনি একটা নিষ্পত্তি হওয়া প্রয়োজন। চলুন। হ্যাঁ যাবেন, নিশ্চয়ই যাবেন, কিন্তু সেটা যখন তারা চাইবে তখন, তার আগেও নয় পরেও নয়। বরং এর মাঝখানে আপনি আপনার ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন। ব্রেকফাস্ট? টাকা দিলে আমরাও কিছু আনিয়ে নিতে পারি। হ্যাঁ, আমি টাকা দেবো আর আপনারা খাবেন? না, ঠিক তা বলছি না। না না, ঠিক তা বলছি না। তাহলে কি বলছেন? এই সময় হয়ে গেছে, চলুন, ইন্সপেক্টর অপেক্ষা করছে, চলুন। ইন্সপেক্টর? এই না বলেন উনি না ডাকলে তার কাছে যাবার কোনো উপায় নেই? ওনারা পাশের ঘরেই আছেন। কর্তৃপক্ষের ডাক আমরা রক্তের ভেতর টের পাই। কিন্তু এই পোশাকে ইন্সপেক্টরের সামনে এই অনেক আগে থেকে তৈরি না হলে না এই মুশকিল। ধর্মশাই, কবে কোন দুই উন্মাদ এসে তাদের ইন্সপেক্টরের কাছে নিয়ে যাবে বলে রোজ রাতে সেজে গুজে শুতে যাবো নাকি? হ্যাঁ, আপনি একটা কাজ করুন, বলুন। একটা কালো শার্ট পরুন। আবার কালো? অফিসিয়াল কাজকর্মে ওই কালো রংটাই প্রয়োজন। না মানে দেখুন, আমার কাছে তো কালো শার্ট নেই। একটা কালো পাঞ্জাবি আছে, তাতে চলবে? মানে আপনাদের আইনের পথটা আবার বেঁকে বুকে যাবে না তো? কালো পাঞ্জাবি আগে কি? রংটাই জরুরি। জানলাই পরে আসুন, যান। এই যে ছাতার মাথা হচ্ছে, আমি তো সেই কিছুই বুঝতে পারছি। আমাদের যতটুকু যা বলার বলেছি, এর থেকে আপনার বুঝে নেওয়া উচিত ছিল। নিন, আর দেরি করবেন না। এই যাও, গিয়ে বলো তৈরি হচ্ছে, যাও। দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি। হ্যাঁ, এই যে ওইদিকে, ওইদিকে। জীবন কৃষ্ণ আচার্য। বলছি, আজ সকালে এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনাটা
খুব অবাক লাগছে তাই না? খুব অবাক লাগছে তাই না? আর স্বীকার করছি একটু অবাক আমি হয়েছে ঠিকই, কিন্তু একবার হতবাক হয়ে যায়। হতবাক হয়ে যাননি? না কেন? না মানে সত্যি বলতে কি, আমি একটু বসি। না, বসে বসে কথা বলাটা এক্ষেত্রে স্বাভাবিক নয়। বলুন। না মানে দেখুন, এই বয়সের একটা মানুষ যা জীবনে বেশিরভাগটাই কেটে গেছে এবং যাকে প্রায় সারা জীবনটা একা একাই কাটাতে হয়েছে, বিপদ তার কাছে নতুন কি। তবে একটু অবাক আমি হয়েছে, একবারে চোখ কপালে তুলে হতবাক হয়ে যায়। চোখ কপালে তুলে হতবাক হয়ে যাননি? না। কেন? কি কেন? ও ওই হতবাক হয়ে যায়নি কেন? না মানে সত্যি বলতে কি, এই গোটা ঘটনাটা আমার কাছে একটা বড়সড় রকমের ঠাট্টা বলে মনে হচ্ছে। না মানে ঠাট্টা কিনা দেখুন, আমি একটু বসি। হ্যাঁ বললাম তো না। হ্যাঁ ঠিক আছে, যেটা বলছিলাম মানে দেখুন, আপনারা এসেছেন কারণ আপনাদেরকে কেউ হয়তো আমার বিরুদ্ধে কোনো একটা নালিশ করেছে, কিন্তু সেটা যে কে আমি কিছুতেই ধরতে পারছি না, চার্জটাই বা কি। আর আপনারাও সেটা বলছেন না। আর আপনারা কি সত্যিকারের অফিসিয়াল লোক? আপনাদের পোশাক আশাক দেখে তোমার সেরকম মনে হচ্ছে না, বা হয়তো এমনটাই ঘটে, আমি তো এই অবস্থায় কোনোদিন পড়িনি। তা এই সব প্রশ্নের উত্তরগুলো যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা একটা অত্যন্ত বাজে ধরনের ঠাট্টা। বেশ, শুনুন, আজকের এই ঘটনাটা ওদের এবং আমাদের ভূমিকাটা খুবই সামান্য। আমরা যদি অন্যরকম পোশাক পরে আসতাম তা হলেও বিষয়টার খুব একটা রকম ফের হতো না। সে যাই হোক, আপনার বিরুদ্ধে একটা চার্জ জানা হয়েছে, এটা ঠিক, কিন্তু সেটা যে ঠিক কি সত্যি সেটা বলা বা জানা আমাদের এখতিয়ারের বাইরে। এমনকি সেটা আমরা জানি কি জানি না সেটাও আপনাকে জানানোর বা বলার অনুমতি আমাদের নেই। অবাককাণ্ড। কিন্তু আপনি কোনো একটা বিষয় আইনের কাছে জবাবদিহি করতে বাধ্য, আমরাই সেটা আপনাকে জানালাম। নিন, এবার প্রস্তুতি নিন। কি প্রস্তুতি নেব? আমি তো আইন আদালত প্রশাসন সম্পর্কে কিছুই জানি না। এক একটা এক এক রকম। তবে আপনাকে একটা পরামর্শ দিই। হ্যাঁ বলুন বলুন। আইনের ব্যবস্থা বা প্রশাসনের ক্ষমতা সম্পর্কে খুব বেশি মাথা না ঘামানোই ভালো, বরং আরো বেশি করে নিজেকে নিয়ে ভাবুন। আর একটা কথা, শুরুতেই নিজেকে নির্দোষ ভেবে এগোবেন না, কম কথা বলুন। বুঝে সুঝে কথা বলুন, নিজেকে দোষী ভাবুন। নিজেকে দোষী ভাববো? হ্যাঁ, বোঝা গেল? হ্যাঁ, ওই একরকম করে বোঝা গেল। আচ্ছা, ওই একজন উকিল মানে ছোটোখাটো কাজ দিয়ে আমার কাছে আসে নাকি, তাকে একটা ফোন করতে পারি? হ্যাঁ পারেন। আচ্ছা, ঠিক কি বলবেন তাকে? তাকে বলবো যে আমাকে গ্রেপ্তার করা হচ্ছে। কেন গ্রেপ্তার করা হচ্ছে কেন? আরে সেটা জানতেই তো ফোন করব। সেটা কি আর উনি জানেন? কিন্তু মহা ফ্যাসাদে পড়ে। দেখেছেন এই দেখেছেন এই আশেপাশে বাড়ি জানলা দরজাগুলো কীরকম একটু একটু করে খুলে যাচ্ছে, সবাই কিন্তু আমার দিকে হাঁ করে দেখছে, জানেন তো। এখানে ঠিক কি ঘটছে হ্যাঁ, হ্যাঁ। সেটাই জানার চেষ্টা করছে। হ্যাঁ, হ্যাঁ। কৌতূহল। তো সেই জন্যই তো গোটা ব্যাপারটা একটু তাড়াতাড়ি নিষ্পত্তি হওয়া প্রয়োজন নয়? খুব সোজা মনে হচ্ছে না? নিষ্পত্তি করে ফেলবেন? বেশ, দেখুন চেষ্টা করে। তবে আমার কথায় হতাশ হবেন না। আইন আইনের পথে চলে এবং চলবেও। আইন আইনের পথেই চলে এবং চলবেও। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আমাদের সঙ্গে বা অন্য কারোর সঙ্গে। আর হ্যাঁ, আপনি আপনার স্বাভাবিক কাজকর্ম করবেন। আপনি মর্নিং ওয়াক করেন? করতে ইচ্ছে কিন্তু হয় না। করবেন। আপনি তো ব্যাংকের সিনিয়র ক্লার্ক। আগে হ্যাঁ হ্যাঁ। ব্যাংকে যাবেন? ও ব্যাংকে যাব? তাহলে এই যে বললেন আমাকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, সে তো বটেই, তবে সেটা আপনার স্বাভাবিক চলাফেরায় কোনো অসুবিধে ঘটাবে না। ও তার মানে বিষয়টা খুব একটা গুরুতর কিছু নয়। এটা বলা হয়েছে নাকি? না, তা বলা হয়নি, কিন্তু আপনাদের হাবভাব দেখে মনে হচ্ছে যে বিষয়টা আমাকে না জানালেও খুব একটা রকম ফের কিছু ঘটতো নাই। শুনুন, হ্যাঁ। ওই অ্যারেস্টের খবর জানানোটা আমাদের ডিউটি, তবে এটা ধরে নেবেন না আমাদের কথা মেনে নিয়ে আপনি অফিসে যাবেন, আপনার সব কাজকর্ম করবেন। ব্যক্তিগত সিদ্ধান্ত নেবার স্বাধীনতা আপনার আছে। কি অপার স্বাধীনতা। আর আপনার যাতে কোনো অসুবিধা না হয়
এই কথা ভেবে আপনার কলিগ কানাইকে এখানে রেখে গেলেন। কানাই, তুমি এখানে? আশা করি আপনার আর কোনো অসুবিধা হবে না। এবার আমাদের যেতে হবে। না, সেটা তো ওই তো মাসিমা, মাসিমা দেখুন তো, এরা কারাই সকালবেলায় বাড়ির মধ্যে ঢুকে এসে। নমস্কার, আমি চারুলতা মহাপাত্র। জীবন কৃষ্ণ আমারই ভাড়াটে। আসুন, এদিক দিয়ে গেলে আপনাদের সুবিধা হবে। চলুন। স্যার, হুম? অফিস যাবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফিস যাবো। এই দেরি হয়ে গেছে। তাহলে আমি একটা ট্যাক্সি দাঁড় করাই। ট্যাক্সি ডাকবে কি? আমি তো এখনো রেডি হয়নি। সে না হয় একটু ওয়েটিং নেবে। না, ওরা অবশ্য বললো যে এই পোশাকেই আমাকে এখন সব জায়গায় যেতে হবে। ও, আপনার তো ব্রেকফাস্টও হয়নি স্যার। হুম। ঠিক আছে, আপনি তৈরি হন, আমি ওদিকটা দেখছি। হ্যালো, ডেপুটি ম্যানেজার বলছি। কী হলো? আরে আমিও তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, আমারটার মধ্যে কিছু একটা বিগড়েছে। যাই হোক, কিছু বলুন। না না, সেসব কথাবার্তা তো অনেক আগেই হয়ে গেছে। এখন আপনি আপনার প্রপার্টির কাগজপত্র জমা দিন, আমরা আপনার লোন স্যাংশন করে দেবো। না না, তা কী করে হয়? না, অত বড় একটা অ্যামাউন্ট এতদিন ফেলে রাখা সম্ভব নাকি? ওসব কথা ছাড়ুন। হ্যাঁ, অফিসটা আমি সামলালেও কোম্পানিটা তো আর আমার নয়। আমি এখানকার ডেপুটি ম্যানেজার, আমার উপরে আরও অনেক লোক আছে। আরে আরে ঠিক ঠিক কাগজপত্র পাচ্ছেন না তো কি হয়েছে? সেসব তো আমরা দেখব। আপনি ঠিক ঠিক জায়গায় প্রণামীগুলো দিন, দেখবেন সব কিছু কেমন গড় গড়িয়ে চলেছে। না না না, তা কী করে হয়? অত বড় একটা রিস্ক আমি আগে নিতে পারি নাকি? আচ্ছা ঠিক আছে, সেসব দেখা যাবে। অফিসের পরে বাইরে কোথাও দেখা করুন, সব ডিটেলসে বলে দেবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ছাড়ছি। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা তো তাড়াতাড়ি শেষ করতে হবে নাকি? ঠিক আছে, আসুন, তারপর দেখা যাবে। আচ্ছা, কি শরীর টরীর খারাপ নাকি? না, আপনার তো কখনো দেরি হয় না, তাই ভাবলাম হয় শরীর খারাপ, নয় কোনো পার্টির ওখানে ইন্সপেকশনে গেছেন। কানাই, 2 কাপ কফি। আমি কফি খাবো না। তাহলে 1 কাপ। আচ্ছা ঠিক আছে। যাবে নাকি সামনের রোববার? ওই যে প্রপার্টি লোনের ব্যাপারে ঘুরঘুর করছে লোকটা, দিনহাটার পার্টি, কয়েকদিন ধরে আমাকে ট্যুরে যাওয়ার জন্য বলছে। বুঝতেই তো পাচ্ছেন, খরচ খরচা সব আমাদের 2-4 জনকে বলেছেন, আপনি, আমি আর ওই মিস্টার শর্মা। এই তো, চলুন না 2 দিনের জন্য সত্যিকারের জঙ্গলে ঘুরে আসি। দেখি। জীবনবাবু, আপনার সঙ্গে আমার যেটা ঘটেছিল সেটা বোধহয় আপনি ভুলতে পারছেন না। না দেখুন, পাশাপাশি কাজ করতে গেলে এরকম একটু একটু ঠোকাঠুকি তো হবে, সেসব তো ধরে বসে থাকলে চলে না, সেসব নয় স্যার। তবে আর কি? আরে মশাই, আপনি তো একলা মানুষ,
দরজায় তালা দিলে আপনার সংসার আপনার সঙ্গে। একে আর আমরা যে 50টা কাজ সবগুলো সরিয়ে তারপরে বেরোতে হবে। তাহলে ডেটটা ফাইনাল করে দিই। না মানে আমার হবে না স্যার, মানে একটা একটা অদ্ভুত ঝামেলা স্যার। আমি স্যার, হঠাৎ- কফি। কফি স্যার, আপনার কফি স্যার। ওখানে রেখে যান। একেবারেই অসম্ভব। মানে আপনি কিছু মনে করবেন না স্যার, প্লিজ। না না, এতে মনে করবার কি আছে? ঠিক আছে, আপনি কাজ করুন। স্যার, স্যার কে? আজকে আমায় আসতে বলেছিলে। কেন বলুন তো? ওই যে আমার ব্যাংক লোনের বিষয়টা। ও হ্যাঁ হ্যাঁ, কই দেখি কি কাগজপত্র এনেছেন দেখি। হ্যাঁ স্যার, সব এনেছি স্যার, আপনি যা বলেছিলেন সব এনেছি। দেখি এই কাগজপত্র যেমন দিয়েছিলাম সবই তো তেমনই রয়েছে, কিছুই তো ফিল আপ করেননি। হ্যাঁ স্যার, ওইগুলোর কাগজপত্র স্যার মানে পাচ্ছি না। আর কেন যে এসব চাইছেন স্যার? দেখুন, আপনি যদি আমাদের কাজকর্ম সব বুঝে যাবেন তাহলে তো হয়ে গেল। আমাদেরও অফিসে কিছু নিয়ম মেনে চলতে হয়, বুঝেছেন? ক্লায়েন্ট স্যার, ক্লায়েন্ট। কানাই, তুমি তুমি ওনাকে নিরাপদ বাবুর কাছে নিয়ে যাও। স্যার এরকম করবেন না স্যার, স্যার মরে যাবো স্যার। আমি বলছি কি স্যার, ওই আপনি একটা কিছু ব্যবস্থা করতে পারবেন না? ওই নিরাপদ বাবুর খাঁইটা বড্ড বেশি। আমি আপনাকে স্যার, না ঠিক আছে ঠিক আছে। কানাই স্যার, তুমি ওনাকে ডেপুটি ম্যানেজারের কাছে নিয়ে যাও। জব বাবা, একেবারে ডেপুটি ম্যানেজার! চা একখানা ব্যবস্থা করে দিলেন স্যার, চাটু থেকে পুরো উনুনে। তার চেয়ে ওই নিরাপদই অনেক নিরাপদ। চলুন, সব জায়গার একটা নিয়ম কানুন আছে, বাইরে থেকে চট করে সেসব বুঝে ফেলা সম্ভব নয়, আর দুম করে বদলানো কঠিন। চলুন চলুন। এই ফোনটা ভাইব্রেট হচ্ছে, কি আশ্চর্য! কে কে ফোন করলো? হ্যালো, হ্যাঁ 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 আমি বলছি। হ্যাঁ হ্যাঁ আমি পৌঁছে যাব। আচ্ছা, হ্যাঁ পৌঁছে যাব। ফোনটা কে করল? নিশ্চয়ই প্রশাসনের লোক, কিন্তু ফোনটা আমার টেবিলে ওরা জানলো কি করে? ফোনটা তো ডেপুটি ম্যানেজার এখানে ভুল করে ফেলে গেলে, জানলো কি করে? আশ্চর্য! দাদা, দাদা, হ্যাঁ দাদা। এসো এসো এসো, মাসিমা তোমার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করে করে এই মাত্র সবে ওই তো মাসিমা এসে গেছে। কি এত দেরি করলে? আর বলবেন না, সংসারের সব কাজ আমার হাতে। মার শরীর খারাপ, আবার মায়ের শরীর খারাপ? কাল সারাদিন বসে ওই বড়ি রোদ্রে দিয়েছে, পা সোজা করতে পারছে না, জল গরম করে সেঁক দিতে হলো। বড়ি? এখন আর এই বয়সে এইসব কেউ করে? কে বোঝাবে বলুন? আমি একা মানুষ,
দুটো পয়সা রোজগার করবো, ওটা এদিকে খেয়াল রাখ। হ্যাঁ, ওইসব বড়ি ফড়ি দেওয়া এখন কাগজ চাপা দিয়ে রেখে দিতে বলো দিনু, পরে ভালো হয়ে করবে খুন। আমিও তো তাই বলি, মা শোনে হ্যাঁ। বলে সব ঢাকা দেওয়া কাগজ শুকিয়ে মুড়মুড়ে হবে, তবু আমি আর ভালো হবো না। হ্যাঁ, তাহলে ওই কাগজ শুধু থালাটাই কোণে সরিয়ে রেখে দাও না, ওনাকে সুস্থ করে তুলতে হবে তো। এই নাও, হ্যাঁ, হ্যাঁ। বিল আর টাকা একসঙ্গে আছে। মাসিমা, এর আগেও বললাম, এখন তো লাইনে দাঁড়াতে হয় না। ওই যে মোড়ের মাথায় ইজি কমিউনিকেশন, টেলিফোন বিল, ইলেকট্রিক বিল জমা নিচ্ছে, যে কেউ গিয়ে জমা করে আসুন, তারপরে দুদিন পরে নিয়ে আসুন, সোজা ব্যাপার। সোজাই তো, কিন্তু এই বয়সে ওই সোজা কাজটাই সবচেয়ে মুশকিল। হ্যাঁ, কাকে দিয়ে পাঠাবো বলো? হ্যাঁ, তাতে তুমি যাচ্ছ এই টেলিফোন বিল, ইলেকট্রিক বিলটা জমা দিয়ে আসছো, তাতে তোমারও 2-4 পয়সা রোজগার হচ্ছে, আর আমাদেরও একটু লাভ হচ্ছে। কি লাভ? দেখো, বাইরের লোকের সঙ্গে তো আমাদের খুব একটা যোগাযোগ থাকে না, আমরা তাদের সম্পর্কে কি ভাবছি, তারা আমাদের সম্পর্কে কি ভাবছে, এই তুমি আসছো বলে আমরা জানতে পারছি, এটা আমাদের একটা লাভ হচ্ছে। ওসব নিয়ে আপনি একদম ভাববেন না, সে আমি এমনিই আসবো। বলছে বটে, কিন্তু যেই কাজ ফুরিয়ে যাবে দেখবো মুখটা ঘুরিয়েও চলে যাচ্ছ, আর এদিকে তাকাবেই না। আপনার কথাগুলো না সব বুঝি না, কিন্তু বেশ মজা লাগে। এই না বোঝার মজাটাই আলাদা, বাকিটাও বুঝতে আরো মজা পাবে। হ্যাঁ, একবার ধাঁধা মেলানোর মতো। ধাঁধা? হ্যাঁ, ঠিক বুঝলাম না তো। হ্যাঁ, এই যে তুমি বুঝতে পারলেন না, এই না বোঝাটাই তোমাকে একেবারে প্রান্তে নিয়ে ফেলে দেবে, একেবারে একা করে দেবে, তখন দেখবে চারপাশে কেউ নেই। সব গুলিয়ে গেল। আসছি মাসিমা, ওই দুটো বাচ্চাটার স্কুলে পৌঁছে দেওয়ার কাজ নিয়েছি। ও হোটেলে দালালি করে আর চলছে না, সবাই অনলাইনে বুক করে দিচ্ছে। সেই তো মানুষ তো এখন আরো বেশি বেশি করে যন্ত্রের দাসত্ব চাইছে, পাশের মানুষটি বাতিল। আবার সেই ধোঁয়া ধোঁয়া কথা। আসছি আমি। কিছু মনে করো না জীবন, তুমি ইদানিং একটু বেশি কথা বলছো। হ্যাঁ, সেইটা আমারও মনে হচ্ছে। তো অফিসে কেউ কিছু বলে না? অফিসে কেউ বলতে পারবে কাজের বাইরে আমি একটা বাজে কথা বলেছি? তাহলে সেই অভ্যেসটা এখানেও করে দেখাও। করি না ভেবেছেন, কিন্তু ভাবি যে এতদিন কতজনকে আমার কত কথাই তো বলা হয়নি। সব কথা কি এখনই বলে ফেলতে হবে? সময় তো রয়েছে যথেষ্ট, কিছু কথা পরে বললেও চলবে। মনে হচ্ছে না আমার মাথাটা একটু গোলমাল হয়ে গেছে? না, ঠিক তা নয়, তবে ইদানিং একটু অন্যরকম হয়ে যাচ্ছ, এটাও ঠিক। কবে যে তোমার ঘাট থেকে কেসের চাপটা নামবে। আর তুমিও তো খুব একটা গরজ করছো না জীবন। না, এই তো আজকে আমি যাবো তো। আজ? হ্যাঁ। আজ তো রোববার। না, ওরা তো আমাকে আজকেই যেতে বললো। না, ওরা অবশ্য আদালতে যেতে বলেনি, আদালতের আগে প্রশাসনের কাছে যেতে বললো, কিন্তু রবিবারেও তো মানুষের আইন আদালতের দরকার হতে পারে। তাই বলে ওরা ছুটি নেবে না? হাসপাতাল যে খোলা, আর সমাজের অসুখ সারানোর দায়িত্ব তো ওই প্রশাসনের। ওই দেখ, আবার তোমায় কথায় পেয়ে বসেছে। না, আর কথা নেই, তো জুতো পালিশ হয়ে গেছে, এইবার আমি বেরোবো। আরে, জুতো পালিশ হয়ে গেল বলে বেরিয়ে পড়বে? হ্যাঁ, বেরোতে গেলে তো ছাতা জুতোর দরকার হয়। আবার ছাতাও নেবে নাকি? হ্যাঁ, এখন তো রোজই নিচ্ছি যাতে না হারায়। রোজ নিলে ছাতা হারায় না? না, অভ্যেস হয়ে যায়। অনেকে আছে দেখবেন বর্ষাকালে ছাতা নেওয়া শুরু করলো, শীতকালেও সেই ছাতা বগল ছাড়ে না। একবারে স্বামী স্ত্রী সম্পর্কের মতো। স্বামী স্ত্রী? হ্যাঁ। তুমি তো বিয়ে থাই করোনি। বাইরে দেখেই বুঝতে পারি। আমাদের অফিসে হেড ক্লার্ক ব্যানার্জি বাবু, ও স্ত্রী গত হয়ে যাবার পরেও রোজ ওই টিফিন বাক্সটা ব্যাগে করে অফিসে নিয়ে আসতেন। আসলে ওই বৌদি রোজ টিফিন করে ব্যাগে ভরে দিতেন, তো সেই অভ্যেসেই এখন টিফিন বাক্সটা ব্যাগে ভরছেন, কিন্তু ভেতরটা খালি, ফাঁকা। ফাঁকাই তো, আমাদেরও তো ফাঁকা থাকার অভ্যেস হয়ে গেল। হ্যাঁ, সেই জন্যই তো এখন আমার কথা আপনার বেশি বেশি বলে মনে হয়। বলার অভ্যেসও নেই, শোনারও নেই। না, আমি চলি। ছাতা নিলে না? ছাতা? ছাতা তো কেনা হয়নি, আজই তো কিনবো। সাবধানে যেও, নিজের দিকে খেয়াল রেখো। সর্বনেশে কেউ যদি যায় পিছলে পড়ে, বেদা এসে পাথরে ঘর, কাজী কাজে
টাকা দণ্ড তার কারুর যদি নাতি নড়ে 4টি টাকা মাসুল ধরে কারুর যদি গোফ গজায় 100 আনা ট্যাক্স চায় গুজিয়ে পিঠে গুজিয়ে ঘাড় সেলাম ঠোকায় পুষ্পার গুজিয়ে পিঠে গুজিয়ে ঘাড় সেলাম ঠোকায় পুষ্পার গুজিয়ে পিঠে গুজিয়ে ঘাড় সেলাম ঠোকায় পুষ্পার। আচ্ছা আচ্ছা, ললিত সান্যাল জয়নাল, ওই দরজা। ধন্যবাদ। আসলে সব দরজাগুলোই তো একরকম। সবাই সমান, সেই জন্য। হ্যাঁ। আচ্ছা, আপনিও কি এখানে? আমি আমি এই ফুটপাতের প্রিন্স। এই এবার দিন তো কি? বা দরজা দেখালাম, কিছু দেবেন না প্লিজ? ও হ্যাঁ হ্যাঁ। মাত্র একটার জন্য জানেন, শেষ 3টে সংখ্যা মিলল না, তবে এবার মিলে যাবে। ভারত লক্ষ্মী বাম্পা। আর কিছু নেই পকেটে? আর কিছু নেই? থাকলেও তো দেবেন না। একবার দিলেন, যান না, কিচ্ছু থাকবে না, সব ছিনতাই হয়ে যাবে। আইনের ঘাটে ঘাটে প্রণামী, তবে না পার হওয়া। চলি। এবার যদি থার্ড প্রাইজটাও লেগে যায় না, আমি ওই একরকম বাড়ির একজন হব। টিকিটটা নিয়ে আসি। ওঠো গো ভারত লক্ষ্মী, কর দূরিত ভারত লজ্জা। নাম? ললিত সান্যাল জয়নাল। না না, আপনার নাম বলুন। ও হ্যাঁ, জীবন কৃষ্ণ আচার্য। ও হ্যাঁ, আপনারই তো আসার কথা ছিল, খাতায় আপনার নামই দেখলাম। আসুন আসুন। আরে দেখছেন কি, ঢুকুন না, দরজাটা বন্ধ করতে হবে তো, এখানে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। আরে সঙ্গীত নিয়ে জ্ঞান দিচ্ছিল লোকটা, ভেবেছে আমি একেবারে ধুর, গানের গ জানি না। এদিকে ওদের বাপের আমল থেকে সেতার, শরৎ শুনে শুনে কান পরিষ্কার করছি, সে মাল জানবে কি করে? শাস্ত্রীয় সঙ্গীত, ক্লাসিক্যাল মিউজিক, এরা তো সবে টিকিট কাটছে না। সারা রাত হরিপ্রসাদের দারুণ তবলা আর কিষেন মহারাজের, এই কোথায় গেল? এই তো আমি, বলুন। হ্যাঁ, যা বলছিলাম, সারা রাত হরিপ্রসাদের দারুণ তবলা আর কিষেন মহারাজের অসামান্য বাঁশি শুনে পাড়ার ক্লাবে, অফিসে, চায়ের দোকানে গলা ফাটাবে। এসব মালেরা না কিচ্ছু জানে না। হ্যাঁ, সে তো ঠিক। আপনি তো আবার সেই কবেকার সমজদার। এই সমজদার। তা আমি লোকটিকে বললাম,
খুব তো রাগ রাগিনী ঝাড়ছেন মশাই। এবার আমার একটা কথার উত্তর দিন তো। অনেক সময় দুটো রাগ মিশে একটি নতুন রাগ তৈরি হয়। যেমন তিলক আর কামত দুটি মিশে কি হলো না তিলক কামত। তেমনি জয় এবং জয়ন্তী দুটি রাগ মিশে কি হলো না জয় জয়ন্তী। এইরকম আর কি। এইবার বলুন তো কামত আর দীপক এই দুটি রাগ মিশে কি নতুন রাগ তৈরি হলো। তা সব জানতা লোকটা কিছু না জেনে বুঝেই বলল, হ্যাঁ জানি জানি কামত দীপক। কামত দীপক কি বটে। আর বলি ব্যাস বুঝতে পারলো কি কাণ্ডটা সে ঘটিয়েছে। সবাই তো ঘর ঘুরিয়ে ওকেই দেখছে। এ কি রে, এ কোথাকার মাল। মালটার অবস্থা তো পুরো ঢিলে। কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে বললাম, যাই একটু চা খেয়ে আসি। এখন চা খেতে গেল না হিসি করতে গেল কে জানে। বাকি দুদিন তো ওই মালটার আর কোনো মুখ দেখিনি। এখন নে কত হিসি করবি কর। আস্তে এই যে তোমাকে বলছি এখানে এখানে দাঁড়া। তোমার আরো 5 মিনিট আগে আসা উচিত ছিল। ঠিকই তো, সময় মতো আসবে না। ক্ষমতা থাকলো কি রেস্টুরেন্ট? ঢুকলে টেনশনই দেবে। বুঝবে বুঝবে, সময়ের কাঁটা যত দৌড়বে বুদ্ধিও পাকবে সেই মতো। তোমার যথেষ্ট সময় জ্ঞান নেই। বোঝা যাচ্ছে এখানকার কাজের গুরুত্ব তোমার মাথায় ঢোকেনি। সব তোর ঘর বাড়ি নাকি? মুখখানা দেখো পুরো পাঁচু, হেলতে দুলতে এলেন। যদিও আমি দেরি করিনি এবং ঢুকে এখানে 5 মিনিট আমাকে শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে ভাষণ শুনতে হয়েছে, তবু আমার বক্তব্য হচ্ছে দেরি হলো তো আমি এসেছি, নাহলে তো আপনাদের এই লোক পার্টি ডাকতে হতো। সেই ঝামেলাটা থেকে তো বাঁচিয়ে দিলাম। বাহ, বেশ বলেছে তো। একেবারে জুত মতো দিয়েছে, মুখে এক খাবলা নুন। ঠিক আছে ঠিক আছে, শোনো 5 মিনিট দেরিতে আসা লোকদের কাছ থেকে না আমি কিছু শুনি না। ঝাল খেয়ে আমার কেমন রেলা নিচ্ছে দেখো। তবে ভবিষ্যতে যাতে আর দেরি না করো সেই জন্য নিয়মটা আমি ভাঙছি। এইবারে ঝাল খেয়ে রেলা নিচ্ছে। এই খাতাটা দেখি। এই তো স্যার। তুমি তো একজন রঙের মিস্ত্রি। না না না, আমি ব্যাংকের একজন সিনিয়র ক্লার্ক। ব্যাংকের একজন সিনিয়র ক্লার্ক? হ্যাঁ। খাতা ফেলে দে। আবার চেয়ারে বসেছে দেখো। সম্মানীয় জয়নাল, প্রথমে একেবারে নিশ্চিত হয়ে যে ভুল প্রশ্নটি আমাকে করলেন, এর থেকে বোঝা যায় কি ধরনের বিচার এখানে হবে। সামান্য সহানুভূতি না থাকলে এই এতগুলো মানুষের আমার কথা আপনার পক্ষে বোঝা অসম্ভব। এবং যেহেতু আপনি প্রশাসনের দিক থেকে দায়িত্বপ্রাপ্ত, সেই জন্যই আপনার ওই উন্নাসিকতা সম্পর্কে আপনার আরেকটু সতর্ক থাকা প্রয়োজন। বড্ড বেশি কথা বলছো তুমি। এই একটি খাতায় আমার সম্পর্কে সব তথ্য নিয়ে আপনি বসে আছেন। হ্যাঁ, জীবনে কোনোদিন পড়ে দেখবেন বলে তো মনে হয় না, নাহলে এত ধুলো জ্বলতে পারে। সেসব তোমাকে দেখতে হবে না। আমার ক্ষেত্রে যা ঘটেছে আমি জানি আপনারা বলবেন সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু না, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর থেকে বোঝা যায় আরো অনেক মানুষের সঙ্গে বিচারের নামে কি পদ্ধতি চলছে। সেই জন্যই শুধু আমার জন্য নয়, গোটা বিচার পদ্ধতি সম্পর্কে আমি এই কথাগুলো বলছি। না 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 না, একজন অসামান্য বক্তা হিসেবে প্রতিষ্ঠা পাবার কোনো ইচ্ছা আমার নেই। আমার বক্তব্য হচ্ছে সাধারণ মানুষের ক্ষোভ, তাদের অপরাধ সম্পর্কিত আলোচনাগুলো সাধারণ মানুষের সামনে কোনো খোলা জায়গায় হওয়া উচিত। এইটা একটা পরিবেশ, এরকম একটা দম বন্ধ করা ঠান্ডা স্যাঁতস্যাঁতে ঘরে পরিবেশটাই তো একজন মানুষকে চূড়ান্ত অবজ্ঞা করার পক্ষে যথেষ্ট। এই তুমি কি বলতে চাইছো বলো তো? কয়েকদিন আগে সকালবেলায় আমাকে জানানো হলো যে আইনের চোখে অপরাধ হিসেবে আমাকে গ্রেপ্তার করা হচ্ছে। এখন আবার আপনার কথা শুনে মনে হচ্ছে যে কোনো রং মিস্ত্রি অথবা অন্য কাউকে ধরতে গিয়ে ভুল করে আমাকে ধরা হয়েছে, অথবা কোনো দাগি আসামিকে বাঁচানোর জন্যই আমাকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই নিদারুণ সংবাদটি যারা জানালেন
সেই আইন রক্ষকদের আচার আচরণ বিপজ্জনক সব গুন্ডাদের মতো, অত্যন্ত অশালীন তাদের ব্যবহার, এবং যে কোনো রকম সুবিধা আদায়ের জন্য তারা তৈরি। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যে তারা জানেই না যে কেন আমাকে গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তারের নোটিশটুকু ধরাননি তাদের ডিউটি। আর এই করে প্রতিবেশীদের সামনে আমার সামাজিক সম্মান একবারে মাটিতে মিশিয়ে দিল। এখন তারা প্রত্যেকেই ভাবে যে আমি একজন দাগী আসামি, কারণ তারা বিশ্বাস করে যে প্রশাসন সবসময় সঠিক কাজ করে, আইন আদালত ভুল করতে পারে না। হয়তো ভয় পেয়ে এরকম বিশ্বাসে অভ্যস্ত হয়েছে তারা। বড় বেশি কথা বলছো তুমি। সম্মানীয় জয়নাল, অত্যন্ত বিনীতভাবে আপনাকে জানাচ্ছি যে আপনার মাইনেটা কিন্তু আমরাই দিই। তার মানে আমাদের করের টাকাতেই আপনার মাইনে হয়, অথচ আপনি এমন ভাব করেন যেন আপনি মালিক। আপনার কাজকর্ম করা উচিত আমাদের স্বার্থে, আপনার নিজের স্বার্থে নয়। না 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 না, এইভাবে ইশারা করে আমাদের উত্তেজিত করবেন না, আমার কথা শেষ হয়ে এসছে। এই যে আমাকে গ্রেপ্তার করা, এখানে নিয়ে আসা, এর পেছনে আছে একটা সিস্টেম, একটা প্রতিষ্ঠান। আর এই আপনারা যারা অন্ধকারে দাঁড়িয়ে আছেন, প্রত্যেকেই ওই সিস্টেমের দাস। আরে উল্টো দিকে রয়েছে কিছু লোভী, স্বার্থপর, বিপজ্জনক মানুষ। দুঃখিত, আমাকে এইসব শব্দ ব্যবহার করতে হবে। আর তাদেরকে ঘিরে আটদালি, ক্লার্ক, পুলিশ, হাজারো কর্মচারীর একটা জাল। সেই জালটা কেমন তা তারা নিজেরাও জানে না, তারা শুধু ডিউটি পালন করে। আর একদম উঁচুতে বসে আছে কোনো লোক বা কিছু লোক, যারা এই গোটা ব্যবস্থাকে নিজেদের স্বার্থে কাজে লাগাচ্ছে। কিভাবে কাজে লাগাচ্ছে বেশিরভাগ সময় সেটা ধরাও পড়ে না। আইন রক্ষকরা তাই বিনা বাধায় মানুষের সঙ্গে অসভ্যতা করে, কুৎসিতভাবে অপমান করে। আদতে তারা মানুষের মুখটা বন্ধ করতে চায়। এই কি আছে? ছাড়ো ছাড়ো, একদম গায়ে হাত দেবে না। একটা কথা শুনে যাও না। না, একদম গায়ে হাত দেবে না। আইনের অঙ্গনে কি অসামান্য পরিবেশ। হ্যাঁ, এই যে সুপণ্ডিত বাছাধর, তোমার জুতোই উল্টো করে পেরেকটা তো তুমি মারলে। সিস্টেম সম্পর্কে তোমার এমন অসামান্য বক্তৃতা তোমায় কোথায় নিয়ে দাঁড় করাবে বুঝতে পারছ? নিজেকে আগলানোর আর কোনো রাস্তাই তো খোলা রইল না। সেই কোনো কথা না বলে এই ব্যবস্থার সামনে হাঁটু মুড়ে বসে সাধারণ মানুষ তো দিনের পর দিন শুধু অপেক্ষা করতে করতে মরেই যাবে। আর কি বা ফারাকটা ঘটবে দেখা যাক। শোনো, শেষ হয়েছে? আমাকে ঢুকতে দেয়নি। আমার দাদু ভেতরে আছে। তুমি কি দেখেছো? কাকে বলো তো? একজন বয়স্ক মানুষ, একটা আকাশি রঙের পাঞ্জাবি পরা। না, সেরকম কাউকে মনে পড়ছে না। সে কেন, কে হয় তোমার? আমার দাদু। এখনই বেরোবে সবাই। পরে কি হয়েছে ওর দাদুর? বিচার চলছে আজ 9 বছর। ওর দাদুর নয়, আমার। কিসের বিচার? সেটা এখনো ঠিক হয়নি। ও, ওর বাবা? ওর বাবা হ্যাঁ, আলাদা থাকে, সরকারি কালেক্টর। বাবা একেবারে অমানুষ। মাকে অ্যাসিড ছুঁড়ে মেরেছে, মেরে এরকম করে দিয়েছে। উল্টে ওই কেস করেছে আমার বিরুদ্ধে। আমাদের টাকা পয়সার জোর নেই, আর ধরা করারও কেউ নেই। প্রত্যেক সপ্তাহে একদিন এখানে আসি আমার বাবার সঙ্গে। যদি কেসটা একটু এগোনো যায়। ওদের কাজ কি এখনো শেষ হয়নি? দাদু বেরোচ্ছে না কেন তুমি জানো? না, ওই আইনের পথেই চলছে তো, তাই বোধহয় একটু দেরি হচ্ছে।
জীবন, এ কি? আরে সেজো কাকা, কেমন আছো? এসো 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 এসো, এসো, বসো বসো। সেজো কাকি কেমন আছে? বসো 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 বসো। এ আছে আছে, সব ঠিক আছে, কিন্তু ওইখানটা দাঁড়িয়ে সব কি করছিলে? আমার মনে হচ্ছিল, কি বলো তো? আমার মনে হচ্ছিল যে তুমি আসবে। ও, কি করে? ওই যাক, ভালো, এখনো কিছু একটা তোমার বোধগম্ভীর মধ্যে আছে। কাকা, আমি ব্যাংকের একজন সিনিয়র ক্লার্ক, সব কিছু আমার বোধগম্যের মধ্যে না থাকলে চলে? হ্যাঁ, গত কবছর ধরে ওই সিনিয়র ক্লার্ক সেইখানেই আটকে আছে। তেমন বোধ বুদ্ধি থাকলে এতদিনে আর একটু উঠতে। ভাগ্যিস উঠিনি। না মানে এক জায়গায় থাকতে থাকতে না মানুষ অনেক অভ্যস্ত হয়ে যায়, অনেক নিশ্চিন্তে থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, বিয়ে থা সংসার ধর্ম তো আর করলে না। গ্রামের যতটুকু যা বিষয় সম্পত্তি এই অন্যের উপরে ছেড়ে দিয়ে নিজে এখন এই ঝাড়া হাত পা। চা বলি? না না, বসে বসে চা খাওয়ার মতো সময় আমার নেই। চা লাগবে না, জানি তো জানি তো, সারা শহর জুড়ে হাজারটা কাজ শেষ করে তারপর ফেরার ট্রেন ধরবে। তাই তো ধরতে হবে, আর ফেরার ট্রেন ধরাটাই তো আসল। যাকে আমার কথা ছাড়ো, তোমার সম্পর্কে সব কি শুনছি বলো তো? কি শুনছো? কি শুনছি? না না, ওইভাবে মুচকি হেসে ব্যাপারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না। কাকা হিসেবে সবটা জানতে হবে তো আমাকে। তুমি কি আমাকে অ্যারেস্ট করার ব্যাপারে কিছু শুনেছো? হ্যাঁ তাই, তা না, হ্যাঁ তাই, তা নইলে শুধু শুধু এতখানি রাস্তা ট্রেনে বাসে কিভাবে ঘটলো এটা? কি কেস? ক্রিমিনাল? সম্ভবত। আরে আশ্চর্য, এটা ক্রিমিনাল কেস মাথার উপরে নিয়ে এরকম নিশ্চিন্ত চুপচাপ তুমি বসে আছো? না, ওরা তো আমাকে তাই থাকতে বললো, মানে এই একটা অবস্থায় যতটা ঠান্ডা থাকা যায় আর কি। তবে একেবারে একেবারে নিশ্চিন্তি হয়ে বসে আছে তা নয়। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। টেবিলের উপরে কতগুলো ফাইল এনে রেখেছো। অন্যের যাতে সুবিধা হয় গভীর মনোযোগ দিয়ে সেই ফাইলে একটার পর একটা সই করে যাবে, এই তো তোমার কাজ। এদিকে আমার অবস্থাটা ভাবো। তোমার বাবা, গ্রামে কেউ কোনোদিন তার সম্পর্কে একটা বাজে কথা বলেনি। বড় দাদা হিসেবে তাকে নিয়ে আমাদের যথেষ্ট গর্বই ছিল। হ্যাঁ, তোমাকে নিয়েও ছিল। আমাদের গ্রাম থেকে তুমি প্রথম ব্যাংকে চাকরি পেলে, সিনিয়র ক্লার্ক, আর এখন ক্রিমিনাল কেস। আচ্ছা, ব্যাপারটা কি ব্যাংকের টাকা পয়সা নিয়ে? কাকা, আস্তে আস্তে, সরি, এই আলোচনাটা না এখানে না হওয়াই ভালো। কানাই, কানাই, তুমি এই ফাইলটা নমিতা দেবীকে দেবে, আর এই ফাইলটা ডেপুটি ম্যানেজারকে দেবে। এই ফাইলটা নমিতা দেবীকে, এই ফাইলটা ডেপুটি ম্যানেজার। এই তুমি কি আমাকে ইচ্ছে করে সব গুলিয়ে দিচ্ছ নাকি? এই ফাইলটা নমিতা দেবীকে আর এই ফাইলটা ডেপুটি ম্যানেজারকে, বুঝতে পেরেছো? নমিতা দেবী তো বেরিয়ে গেছেন স্যার। বেরিয়ে গেছে? এখন কটা বাজে? আচ্ছা ঠিক আছে, তুমি এই দুটো ফাইলই তাহলে ডেপুটি ম্যানেজারকে দিয়ে দাও, যাও। দুটোই? হ্যাঁ, দুটোই। ঠিক আছে। হ্যাঁ, স্যার, চা কফি কিছু লাগবে? না না না, চা লাগবে না, তুমি যাও, তুমি যাও তো, ব্যাংকে যাও, যাও তো। আশ্চর্য, কি ব্যাপার বলো তো? দুটো মাত্র ফাইল, কোন টাকাকে দিতে হবে বরবার মনে রাখতে পারে না। আচ্ছা, এই জন্যই কি ব্যাংকের টাকা নয় হয়? দেখি, ছাড়ো ছাড়ো। হ্যাঁ, ছাড়ো ছাড়ো ছাড়ো। বলছিলাম কি, বিষয়টা কি বলো তো? বিষয়টা যে কি সেটা আমার কাছে স্পষ্ট নয়, তবে খুব সহজে যে ব্যাপারটার মীমাংসা হবে না এটা স্পষ্ট। তাহলে তো হয়েই গেল। বলছিলাম কি, ঘটনাটা যে ঘটবে তার আগাম কোনো লক্ষণ কি ছিল না? তুমি নিশ্চয়ই খেয়াল করোনি। কাকা, এটা আমার খেয়াল করা না করার ব্যাপার নয় কাকা। বুঝেছ, বিপদ একেবারে শিওরের কাছে এসে দাঁত বার করে দাঁড়িয়েছে। যাকে যা হবার হবে, এখন চলো। কোথায়? মানে আমার তো এখন এমনি হুট করে যাওয়ার উপায় নেই, মানে অফিস তো এখনো শেষ হয়নি, এরকম দুম করে বেরিয়ে যেতে তো পারি না আমি। আরে বাবা, আমি এখন বেরোনোর কথা বলছি না, বলছি 3-4-5 জন্য গ্রামে চলো। তোমার সেজো কাকি জোর করে পাঠালো আমাকে। গ্রামের বাড়িতে চলো, গ্রামের ভাত জল খাও। আরে বাবা, ব্যাপারটা নিয়ে দুজনে মিলে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে তো নাকি? কাকা, ওদের কথা মতো আমার এখন এই শহর ছেড়ে যাবার কোনো উপায় নেই। আমি অ্যারেস্টেড তো। দেখো, তোমাকে অ্যারেস্টও করেছে, আবার এমন ছাড়া বাছুরের মতো ছেড়েও রেখেছে। ব্যাপারটা কিরকম না? কটা দিন যেতে দাও, তারপর হয়তো দেখবো ব্যাপারটা খুব একটা গুরুতর কিছু নয় আর কি। দেখো, যত সামান্য কারণেই হোক,
ওরা যদি তোমাকে ভুল করেও ধরে থাকে, তাহলে এক সময় সেই ভুলটাকে সত্যি প্রমাণ করার জন্য ওরা তো কিছু একটা করবে। আমরা গ্রামে গঞ্জে প্রতিদিন দেখছি তো যে ক্ষমতা যে কার, সেটা যে কে কার উপর ব্যবহার করে। না চলো তো তোমাকে একজনের কাছে নিয়ে যাই। কোথায়? হিরণময় হালদার আমার ছোটবেলার বন্ধু, আমরা একসঙ্গে স্কুলে পড়েছি, এই শহরেই থাকে। আমার তো আর কলেজে পড়া হলো না, ওই সব পাশ টাস দিয়ে এখন হাইকোর্টে প্র্যাকটিস করে, ওর কাছেই যাবো চল। কিন্তু আমার কেসটা তো এখনো কোনো আদালত অব্দি পৌঁছয়নি। আরে বাবা, এখনো কোনো আদালত পৌঁছয়নি বলে কি হচ্ছে, একদিন না একদিন তো পৌঁছবে। সেটুকু বোঝার ক্ষমতা আমার আছে। জমি জায়গা আগলে রাখতে হয়তো কোর্ট কাছারি ঘর বসত, আইনের শিকড় কোন ফাঁক দিয়ে কতটা ভেতরে ঢুকেছে সেটা হিরণময়ের কাছে গিয়ে বুঝে আসে। চলো তো, চলো চলো চলো। হ্যাঁ, এই সেই বাড়ির দরজা। তুমি ঠিক চেনো তো? আরে দূর, গরু চিনি আর দরজা চিনবো না? গরু চেনো মানে? মাঠের 57টা গরুর মাঝখান থেকে আমার 11খানাকে রোজ তুলে আয়। ওসব ভুল তোমাদের শহুরের চোখে হতে পারে। হ্যাঁ, ঠিকানা তো বদলাতে পারে। আরে তেমন হতো তো আমি জানতাম। কেউ আসছে। কাকে চাই? হিরণময় হালদার। উনি অসুস্থ। আইনের কারবারিরা আবার সুস্থ হলো কবে? গিয়ে বলো আমি কমলাক্ষ আচার্য, ভীমপুরে। নাম শুনলে নিজেই উঠে আসে। দাঁড়ান, জিজ্ঞেস করে আসি। আরে বাবু, কিচ্ছু জিজ্ঞেস করতে হবে না। তোমার মাইনে কাটা গেলে সেটা পুষিয়ে দেওয়ার ক্ষমতা আমার আছে। আরে হুট করে ঘরের ভেতরে চলে এলে মানে মেয়েও তো হতে পারে নাকি? হ্যাঁ, মেয়ে। হ্যাঁ, স্ত্রীগত, ছেলে বিদেশ, মেয়ে শ্বশুরালয়। পড়ে রইল কি? ওই এক গাদা টাকা। ওই এক গাদা টাকা ছাড়া আর কিছু নেই। ওকালতির প্যাচের অভ্যেস হয়ে গেলে ঘর সংসারও দূরে রয়ে যায়, কেউ নেই। আসছে। লাকু, মাদু, তুই এসেছিস যে, বল বল। তোর শরীরটা খারাপ শুনলাম। হ্যাঁ, শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না। সেই পুরনো হার্টের ব্যামো, তাই তো? হ্যাঁ, আমার কথা তো শুনলি না। আমাদের আশ্রমের অর্জুন ছালের গুঁড়ো তো এই অসুখে অপার্থ। সে তো জানি তো। হ্যাঁ মা, লোকজন তো এসেছে, এবার আলোটা একটু বাড়াও। ওদের লোকের জন্য নয় লাগু, চোখে বেশি আলো সহ্য করতে পারি না তাই। ওকালতি তো সারা জীবন তো অন্ধকারেই কাটিয়ে দিবি। তা কি আর করা। না লিলি, আলোটা বাড়িয়ে দাও। আরে এই লিলির ওপর ভরসা করি তো বেঁচে আছি রে। 24টা ঘন্টা হাতের কাছে শুধু এই মেয়েটা। যাক, হঠাৎ তোর কি এমন দরকার পড়লো আমার কাছে? ও হ্যাঁ, দরকারটা বেশি করে আমার ভাইপো জীবনে। ও ব্যাংকের সিনিয়র ক্লার্ক। এতক্ষণ তো আমি খেয়ালই করিনি। এবার তো তোকেই খেয়াল করতে হবে। হ্যাঁ, তা তো বলছি। শোনো হয়েছে কি, জীবন হঠাৎ একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে দেখে যে, তবে এই যে মামুনি, তুমি একটু ভেতরেই থাকো, আমাদের কিছু নিজেদের কথাবার্তা আছে। ওরে, তোদের যা বলার নিশ্চিন্তে লিলির সামনেই বলতে পারিস। আজকাল আমার অর্ধেক কাজ তো লিলিই করে দেয়। দেখ, কিন্তু আমাদের পুরো কাজটা আমরা নিজেরাই করতে চাই। তুমি একটু ভেতরেই থাকো মা, দরকার পড়লে তোমায় ডেকে নেবো। ঠিক আছে লিলি, তুই ভেতরে যাও মা। হ্যাঁ, যে কথা বলছিলাম শোন, যেটা এই সত্যি সত্যি যাবে তো না, দরজার উপরে ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থেকে ওর কি লাভ? ওর কি লাভটা আমরা কি করে বলবো? কখন যে কার কিসের লাভ হয়। আর যাকে, তুই আমার কথা শোন। আর তুই আমার কথা শোন। তোর ভাইপোর কেসটা সম্পর্কে আমি শুনেছি। আর নিজে যেতে পারি না, কিন্তু আইন আদালতের বহু মানুষ সন্ধ্যেবেলা এইখানে এসে জড়াও কিনা, ফলে জানি। এখন কথা হচ্ছে, তোর ভাইপোর কেসটা আমি নিজে ডিল করতে পারলে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করতাম। আর যদিও এখনো যতটা পারবো করবো, তবে সেটা যথেষ্ট নাও হতে পারে। আর এটাও ঠিক,
অন্য কারো থেকে আমার উপস্থিতি খুব একটা কম গুরুত্বপূর্ণ না হলেও এখন আর সেটা যথেষ্ট শক্তিশালী নয়। তাছাড়া ঘটনাটা সম্পর্কে আমার এত বেশি আগ্রহ যে নিজে দাঁড়াতে না পারলে এই অক্ষমতার চিন্তা কিন্তু আমাকে খুব কুড়ে কুড়ে খাচ্ছে, বিচলিত করছি। আর শরীর তো বিশেষ ভালো যাচ্ছে না। তখন কতটা নিতে পারবে তা তো জানি না। কাজে এই বিষয়ে নিজেকে জড়িয়ে ফেলার জন্য সেটা যদি আরো বেশি বিপদ হয়ে যেত, তখন আর আমার কি বা করা থাকতে পারে, তাই না? কিছু বুঝলে? না, কিচ্ছু বুঝতে পারিনি। ওই জন্যই তো বলছিলাম খুব বড় উকিল। ওরে না, আমার থেকেও বড় উকিল আছেন। এই তো আজকে একদিন এসছে। আরে আশ্চর্য, এতক্ষণ তো খেয়ালই করিনি। নিজেদের বেশি করে লুকোনোর জন্যই বোধহয় আইনের লোকেরা কালো কোট পরে, তাই না রে হাদু? অথচ এই কালো কোটের কাজই হচ্ছে সবকিছু স্পষ্ট স্বচ্ছ সাদা করা। আমি অবশ্য এই কেসের সম্বন্ধে শুনেছি, এ বিষয়ে দু একটা কথা বলতেও পারি। দেখো, কেসটা কি? হ্যাঁ, তোমার ভাইপোর কেসটা ক্রিমিনাল কোর্টে হলেও না, কেসটা যদি আমাকে একটু বলেন। এক্ষেত্রে বিবাদীর পক্ষ থেকে সিভিল কোর্টে অ্যাপিল করা যেতে পারে। কেসটা কি? হ্যাঁ, না কেসটা না, দেখো প্রাথমিকভাবে লোকাল থানা একটা জারি করা দরকার। হ্যাঁ, কেসটা যদি তারপর তার বেসিসে যে সুমোটো সিভিল কোর্ট কিন্তু সমস্ত ধারায় কেসটা শুনতে চাইবে। কেসটা যদি আমাকে একটু ওরে যে ধারা নম্বর 002 অ্যাড করলে কেসটা স্ট্রং হবে কিনা? না না, প্রসিডিংসটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কোর্ট যদি এখন এবিসিডি ধারা কেসটা শুনতে চায়, না না, সুমোটোতে কেসটা কিভাবে সুমোটো বললে তো হবে না। এখন আমাদের ক্ষেত্রে প্রত্যেকটা সমস্ত ক্ষেত্রে ধারাগুলো বুঝতে হবে তো। এবিসিডি, এমএনওপি, কিউআরএসটি, অহস্যই দিল, প্রত্যেকটা ধারায় ধারা করে কিন্তু আমরা দেখতে কিন্তু বলতে বলতে আমরা ধারা বলি। এসো, কফি খাও, বসো। আপনি মানে তুমি জানতে যে আমি আসবো? নতুন লোকেদের পক্ষে আইনের এইসব কচকচি কানে নেওয়ারও তো একটা সীমা আছে। শোনো, আইন বিষয় ওই বুড়ো রাজা জানে, আমিও কিন্তু কিছু কম জানি না। ও, আপনি জানাই, যাই হোক, তুমি আইন পড়েছো? না, ও, না পড়েই জানো? আইন আমি পড়িনি, ও। কিন্তু জানি। আর আমার কাছ থেকে আইন সম্পর্কে শুনতে তোমার ভালোই লাগবে, তাই না? আচ্ছা, ওই 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 ভদ্রলোক আদালতে ওনার খুব দাপট, তাই না? খুব ফাঁপা, কিন্তু অহংকার। আদালতের বাইরে কলার তুলে ঘুরে বেড়ায়। আদালতের বাইরে কলার তুলে? আদালতের বাইরে তো ওনাদের দেখাই যায় না, তো কলারটা তোলে কখন? শেখোছে, তোমার দরকার কি? কফি খাও, রিল্যাক্স করো, আর আমার কথাগুলো খুব মন দিয়ে শোনো। আমি যতটুকু যা বুঝছি, তুমি লোকটা ভীষণ জেদি আর একগুঁয়ে, কিন্তু আইনের প্যাচে পড়লে নিজেকে এদিক সেদিক বেঁকিয়ে বার করে আনতে হয়। তো আমি তো আমার অপরাধটাই জানি না, তাহলে ওই যে এদিক সেদিক বেঁকিয়ে বার করে আনবো কি করে? সেটা তো প্রশাসন জানে, আর সেই জানাকেই সঠিক ভাবো। প্রশ্ন করো না, মেনে নাও। মাথা উঁচু নয়, চোখ মাটিতে রাখো, আকাশ নয়, রাস্তা দেখো। বাবা, তোমারও তো খুব দাপট। তো এই অকারণে আমি রাস্তা দেখতে যাবো কেন? ওই দেখো, কারণ জানতে চাইবে কেন? একেবারে শুরুতেই নিজেকে বিনীতভাবে দাঁড় করিয়ে দাও। কিচ্ছু না জেনেও মার্জনা ভিক্ষা করো। আইন আদালত তোমার প্রতি সহানুভূতি দেখাবে, আর তখন সময় সময় আমি তোমাকে সাহায্য করব। কেন তুমি সাহায্য করবে কেন? আমি নিজে থেকে তোমায় সাহায্য করতে চাইছি, তুমি প্রশ্ন করছো? অহংকার আইনের ঘরে অন্যায়। তাছাড়া ওই বুড়োকে তো দেখলে, ঘাটে ওঠার জন্য রেডি। সারাদিন তার বায়নাক্কা সামলাতে হলে না, তুমিও আমার মতো অন্যকে সাহায্য করতে চাইবে, বুঝলে? না, কথা না বাড়িয়ে কফির কাপ খালি করো। ঠান্ডা হয়ে গেলে তার কি কোনো স্বাদ থাকে? এসো, আমার ঘরে এসে খাও। দাঁড়াও,
দরজাটা বন্ধ করে আসি। এসো। কি হলো? এসো। এবারে এই যে দেখুন, কোনো একটা ব্যবস্থা যদি করা যায়। বিষয়টা আমার হাতে নেই। বয়স হয়ে যাচ্ছে তো, শেষ বিচারে আমার অবস্থা কি দাঁড়াবে সেটা না জেনে চলে যাওয়াটা বড় কষ্টের হবে। আসলে নিয়মের বাইরে যাবার ক্ষমতা কারণ নেই, থাকা উচিত নয়। হ্যাঁ, তা তো ঠিকই, কিন্তু এই এতগুলো বছর ধরে কি বুঝে উঠতে পারলাম না জানেন? কি এই নিয়মগুলো আসলে কি? আহা, আস্তে, ওভাবে রাখবেন না। ওটা আমার দাদুর ঘড়ি। ও, খুব পুরনো, কিন্তু এককালের খুব দামি ঘড়ি। এই ঘড়িটাই ছিল দাদুর প্রাণ। এই ঘড়ির সঙ্গে সময় মিলিয়ে উনি অন্য সব অচল ঘড়ির সময় স্থির করতেন। আসলে সময় তো সব, সময়ই মানুষকে বাধ্য করে। আচ্ছা, এই ঘড়িটা দিয়ে তুমি কি মনে মনে কষ্ট পাচ্ছ? না না, এ তো খুব সামান্য, সম্ভবত সামান্য। দেখো, বিষয়টা আমার কাছেও সঠিক বলে মনে হয়। এসব তো নিয়ম নীতির বাইরেরই ব্যাপার, কিন্তু তোমার জন্যই তো আমার এসব নিয়ম। হ্যাঁ, সে তো ঠিকই। এসব করেও যদি অন্তত পরের ঘরটাতে যাওয়া যায়। আরে সে তো সময় হলে এমনিই যেতে পারবে, সেই জন্য না। আমি এসব নিচ্ছি অন্য কারণে। কি কারণে? কি কারণে? ধরো, এসব সামান্য জিনিসপত্র দেবার ক্ষমতা তোমার আছে, কিন্তু তুমি দিলে না। এই যে দরজাটা দেখছো না, সারা জীবনেও হয়তো এই দরজাটা কখনো পারই হতে পারলে না। সেই তখন একেবারে শেষে গিয়ে তুমি তো ভাবতেও পারো তোমার মারাত্মক ভুল হয়ে গেছে, এসব তোমার দেওয়া উচিত ছিল, কিন্তু তখন তো আর কিছু করার নেই। সেই শেষ সময় তোমাকে যাতে কোনো রকম অনুশোচনায় ভুগতে না হয়, তার জন্যই তো আমার এসব নেওয়া। কি কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ, এ তো খুব সহজ ব্যাপার। আমার সেই শেষ সময়কার অনুশোচনার কথা ভেবে আপনি আমাকে এই অনুগ্রহ করছেন, এইগুলো নিচ্ছেন। যদি আরেকটা অনুগ্রহ করেন। কি বলো? অন্তত পরের ঘরটাতে যাওয়ার কোনো একটা ব্যবস্থা করে দেন। না, সেটা আমি পারি না। ওপর থেকে কোনো আদেশ না আসা পর্যন্ত সেটা অসম্ভব। নিয়ম নীতি ভীষণ করা। ধৈর্য ধরো, অপেক্ষা করো। তবে বেশি আগ্রহ বা কৌতূহল দেখালে কাজটা কিন্তু ক্ষতিই হবে। কি তাই তো? তাই তো। কারুর যদি গোপা যায় 100 আনা ট্যাক্সি চাই, বুঝিয়ে দিতে ঘুরিয়ে গাছিলাম তো
ওই কোর্টের ব্যাপারে চটপট ভেতরে চলে আসুন। বাইরের লোকগুলো দেখলে ভীষণ বিরক্ত করবে। বসুন। আপনি মিস্টার তাত্তারি? ওটা তো আমার আদালত চত্বরের নাম। আমার আসল নামটা হলো আমার আসল নামটা কি বলুন তো? কি? যাকে, আচ্ছা আপনাদের অফিসের ওই স্টেশনারি গুড সাপ্লাই করে যে খগেন। খগেন বাবু, হ্যাঁ। সেই তো আপনাকে এখানে পাঠালেন। হ্যাঁ, আপনি তো ছবি আঁকেন। হ্যাঁ, ছবি আঁকি, আর এভাবেই তো আমার আদালতের সঙ্গে যোগাযোগ। আশ্চর্য, আদালতের সঙ্গে ছবি আঁকার সম্পর্ক কি? আমি মহামান্য বিচারপতিদের পোর্ট্রেট আঁকি। দেখুন, প্রত্যেক বিচারপতি তো একটা ক্ষমতার চেয়ারে বসে, সেই ছবি তারা স্থায়ী করে রাখতে চায়, আর সেই ছবি আঁকাটাই আমার বাপ ঠাকুরদার কাজ। বাবা, আদালতের সঙ্গে শিল্পের কি আশ্চর্য যোগাযোগ। আচ্ছা, ছবি আঁকা ঠিক আছে, কিন্তু আইন আদালত? আপনার কৌতূহল দেখে আমার বেশ ভালো লাগছে। শুনুন, ওইসব মহামান্য বিচারকেরা পোর্ট্রেটের জন্য চেয়ারে চুপ করে বসে থাকলেও মুখ তো আর বন্ধ থাকে না, ফলে ওইসব আইন আমাদেরও জানা হয়ে যায়। আর তাছাড়া 4 পুরুষ ধরে তো আমরা কাজই করছি। ওরা বদলে যাবেন, কিন্তু আমরা এক জায়গাতেই থাকি। ওই যে ভদ্রলোক, আমার বাবারা বলে খুব একটা নামী কেউ ছিলেন না, কিন্তু এখন আদালত চত্বরে ওনার প্রভূত দাপট। কিন্তু চোখ চোখ বিচারকদের সব শেষে চক্ষুদান হয়। যাকে, আপনার কথা বলতে থাক। ও ভালো কথা, আপনি চা খান তো? হ্যাঁ খাই, কিন্তু এখন না খেলেও কোনো অসুবিধা নেই। যাক, বাঁচা গেল। হ্যাঁ, যা বলছিলাম, আপনাদের এই খগেন বাবুর কাছ থেকে আমি আপনার সম্পর্কে বিস্তারিত সব শুনেছি, আপনার সততা, আপনার পরিশ্রম। কিন্তু সত্যি কথা বলতে কি, আদালতের কাছে না এইসবের খুব একটা গুরুত্ব নেই। হ্যাঁ, কি বলবেন বলুন তো? না, আমি আর কি বলবো, মানে আদালতের সঙ্গে আমার সম্পর্ক কি এটা আমি বুঝতে পারছি না, মানে এখন অবধি বুঝতে পারিনি, পরে হয়তো একসময় বুঝতে পারবো। আচ্ছা, ওই বিচারকরা কি ছবি আঁকাতে এখানেই আসেন? আসেন তো, কিন্তু বিচারকের পোশাকে তো এখানে আসা চলে না, তাই তারা সাধারণভাবে আসেন। তখন তারা সাধারণ বিচারক নন। আমি এই এক সেট পোশাক এখানে রেখে দিই, এই পোশাক পরে তারা বিচারক হয়ে যায়। আর একটা প্রশ্ন করব, কিছু মনে করবেন না? বলুন। আপনার এত যোগাযোগ, আপনি তো কোনো অভিজাত পাড়ায় গিয়ে থাকতে পারতেন। হ্যাঁ, সে সামর্থ্য আমার আছে, কিন্তু সাধারণ মানুষের তো এখানে আসা দরকার। সাধারণ মানুষ না আসলে আমার চলতো কি করে? আচ্ছা, আপনি বলুন তো, ছবি আঁকানোর বিচারক আর কটা? আমার আদালতে ঢোকার ওটাই তো একমাত্র পথ, সেটাও আমি ছাড়তে পারি না। যাকে, আপনার কথায় আসি। দেখুন, যেহেতু আমি আপনার সম্পর্কে সবটাই শুনেছি, জেনেছি, তাই সরাসরি জিজ্ঞাসা করছি, আচ্ছা আপনি কি নিজেকে নির্দোষ ভাবেন? না, আমি তো আমার অপরাধটাই জানি না, তাহলে নিজেকে কি ভাববো, দোষী না নির্দোষ? দোষী ভাববে। হ্যাঁ, এই কথাটাও এর আগে আমাকে একজন বলেছেন। হ্যাঁ, দোষটা কি সেটা হয়তো একসময় জেনেও যাবে। এখন দেখুন, আদালত যদি মনে করে আপনি নির্দোষ, তাহলে আপনি বেকসুর খালাস হতে পারেন, অথবা আপাত বেকসুর খালাস। এখন পুরো বেকসুর খালাস হলে তো মিটেই গেল, আমাদের কিছু করার নেই। কিন্তু সত্যি কথা বলতে কি, কেউই তো পুরো বেকসুর খালাস হতে পারে না। কেন? কারণ তারা সবাই আপাত বেকসুর। কিভাবে? এই দেখুন, আপনিও তো ছাড়া পেয়ে গেলেন। এখন 10 বা 15 বছর পর নতুন কোনো বিচারক আপনার পুরনো ফাইলপত্র ঘেঁটে দেখলেন যে আপনার কেসটাকে নিয়ে নাড়াচাড়া করা যায়, কেসটার মেরিট আছে, তখন কিন্তু আবার আপনার ডাক করবে। হ্যাঁ, তো তখন যদি আমি নির্দোষ, আপাত নির্দোষ, হ্যাঁ ওই আপাত নির্দোষ প্রমাণিত হই, তাহলে আবার 8-10 বছর পরে আমার ডাক করতে পারে। হ্যাঁ, এবং তখন যদি আমি নির্দোষ না, সেটা বোধহয় হয় না। না, অত বছর কেউ বাঁচে না। তাহলে তো এটা চুকেই গেল। এরকম একটা প্যাঁচে যদি কেউ একবার পরে, তাকে এত সাথে নাক ঘুরিয়ে সরাসরি ফাঁসুরের হাতে তুলে দিলেই তো ঝামেলা মিটে গেল। না, তা হয় না। কেননা আমাদের দেখতে হবে একজন মানুষও যেন ভুলভাবে দোষী সাব্যস্ত না, কিংবা সমস্ত দোষী যেন গারদের বাইরে থাকে।
হ্যাঁ, এটা আপনি কি বললেন? এটা ইচ্ছে করে ভুল বললাম আপনাকে চমকে দেওয়ার জন্য। সত্যি খুব চমকে গেছি আমি। তাহলে কি দাঁড়ালো? কি? আমাদের দেখতে হবে যে সমস্ত দোষী যেন গারদের বাইরে না থাকে। ও, তাহলে এই গারদের বাইরে আর গারদের ভেতরে ফারাকটা কি হলো? সেটা সাধারণের পক্ষে বোঝা একটু কঠিন। আইন আইনের পথেই চলে। আচ্ছা, ওই মহামান্য বিচারকরা এটুকু তো বলতে পারেন যে আমি বেকসুর খালাস না আপাত বেকসুর খালাস, না আমার কেসটা সম্পূর্ণ বাতিল, মানে ঠিক কোন পর্যায়ে আছে? না, সেটা ওরা বলতে পারবে। সেটা বলবে ওই হায়ার কোর্টের বিচারক। তো তাদের কাছে কি করে যাব? সেটা ওই যারা হায়ার কোর্টের বিচারকদের পড়তে ডাকেন। তো তাদের কাছে আমি কি করে যাব? এ বাবা, তাদের তো কেউ চেনে না। ও, তাহলে তো হয়েই গেল, আমি চলি। আরে যাচ্ছেন কোথায়? আইনের তো এখনো বহু আলোচনা করাই হয় না না না, আর আলোচনার দরকার নেই। যত আলোচনা হবে তত দেখবো বেরোনোর রাস্তা শুধু নয়, বেরোনোর সম্ভাবনাটুকুও বাতিল হয়ে গেছে। যাকে আপনার ফিস যা বলুন। না না, আমি কোনো ফিস নিই না, আমি কোনো ফিস নিই না। এ তো মানুষকে এমনি সাহায্য করা। আপনি বরং আমার একটা ছবি কিনতে পারেন। বিচারকদের ছবি? দেখ, এসব ছবি কেউ কেনে নেই, ঘুরে তাকিয়েও দেখেন। আপনি আপনি বরং আমার এই ছবিটা নিন। এটা কি? দেখুন, এটা একটা সমাধি ক্ষেত্রের ল্যান্ডস্কেপ। বাহ, ভালো না? জীবিত মানুষের কাছে সমাধি ক্ষেত্রের ল্যান্ডস্কেপ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আমি এইটাই নেবো। এটা কত দাম? চিন্তা করবেন না, আমি প্যাক করে আপনাদের অফিসের এই খগেন বাবুকে দিয়ে পাঠিয়ে দেবো। ভালো কথা। আপনি এই পাশটা দিয়ে চলে যান, নয়তো বাইরের লোকগুলো দেখলে পয়সার জন্য ছেকে ধরবে। কেন ছেকে ধরবে কেন? ওরা ভাবে আপনি এখানে এসে বিচারের কিছু হদিশ পেলেন, আপনার লাভ হলো, সেজন্যই ওরা কিছু বকশিস চায়। বকশিস চায় কেন? ওরা কি আইন আদালতের লোক নাকি? সরাসরি নয়, সরাসরি নয়। দেখুন, আমি তো আদালতের কাছের লোক, ওদের সঙ্গেই থাকি, ফলে এক ধরনের একটা ওই আর কি। এ দেখুন, ওই উকিল বাবুদের যারা চাটা দেয়, তারপরে ওই ধরুন হিসেবের খাতাপত্র পোকায় কাটবে বলে যারা ওষুধপত্র ছড়ায়, তারাও কিন্তু আইনটা কম জানে না। আরে অত চিন্তা করবেন না। শুনুন, আপনাকে আমি একটা সুপরামর্শ দিই। আদালতের কাছে আপনি আত্মসমর্পণ করুন। ও, আপনিও বলছেন তাহলে শেষ পর্যন্ত আদালতের কাছে আত্মসমর্পণ করুন? হ্যাঁ, আরে বাবা, আইনের পথ ধরেই তো আপনাকে এগোতে হবে। নিন, আসুন। আরে তুমি এসো এসো, ভেতরে এসো। একটা জরুরি কথা বলতে এলাম। আবার কোনো নতুন সমস্যা? সমস্যা সব মিটে গেছে। হো, তুমিও খেলা শিখে গেলে? হ্যাঁ, আমি আমার মতো করে একরকম খেলাটা শিখে নিচ্ছি। কেমন শিখলে আমার জানতে খুব কৌতূহল হচ্ছে। তবে তুমি বড় সোজা হয়ে দাঁড়াতে চাও, কিন্তু দেখো, একটা কথা মানবে তো যে খেলার নিয়ম মেনে খেলতে হয়, না হলে তো বিপদ হবে। তোমার সদুপদেশ আমার মাথায় থাকবে। আমি হিরণময় বাবুর সঙ্গে আপনার দেখা করতে চাই। বসো, ডেকে দিচ্ছি। দিলি বললো তুমি এসেছো। বেশ বেশ, বসো। তা কিছু বলবে? হ্যাঁ, একটা জরুরি কথা বলতে এলাম। তো বলো। আমার ব্যাপারটা নিয়ে আপনাকে আর এগোতে হবে না। হ্যাঁ, কি বললে?
লিলি, আমি কি ঠিক শুনলাম? হ্যাঁ ঠিক শুনেছেন। পুরো ঠিক শুনেছেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই নিয়ে আমরা পরে কথা বলবো। না না, বলা বলি সব শেষ। আপনাকে আমি বাতিল করে দিলেও আমার খুব একটা ক্ষতিবৃদ্ধি ঘটবে না। শোনো জীবন কৃষ্ণ, তুমি আমার বাল্যবন্ধুর ভাইপো, তাই এ কদিনে তোমার প্রতি একটা মায়া জন্মে গেছে কি না? তার জন্য আমি কৃতজ্ঞ রইলাম। আমার আর কোনো ছল চাতুরির প্রয়োজন নেই। এরকম অবস্থায় মানসিক চাপে অনেকেরই আচরণ বিকারগ্রস্ত হয়ে পড়ে, পরে এসব কেটেও যায়, তখন কিন্তু আবার তাদের কোনো না কোনো উকিলের কাছে ফিরতে হয়। অসহায় মানুষ পথ না পেয়ে ফিরে আসে, তাতে আইন ব্যবসায়ীদের কৃতিত্ব কিছু নেই। দেখুন, এই গোটা ব্যবস্থাটাই না, এই গোটা ব্যবস্থাটাই পচে গলে দুর্গন্ধ ছড়াচ্ছে। সুস্থভাবে মানুষ দম নিতে পারছে না, তাদের দম বন্ধ হয়ে আসছে। আসলে আসলে মানুষের জীবন না এরকম এরকম অঙ্ক কষে এগোনো হয় না, জানেন তো? মানুষের জীবন অনেক জটিল, অনেক 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 বাঁক, এদিক ওদিক সেদিক করে, মানে ভীষণ চাপে পড়ে মানুষ একটা দিক থেকে আরেক। ও তো সত্যি সত্যি চলে গেল। নির্বোধ নির্বোধ। এবার তো ওরাকে খুঁজতে বেরিয়ে পড়বে, আমার তো ভীষণ ভয় করছে। আরে ও বুঝতে পারলো না, আমার উপর নির্ভর করলে আমি ওর কেসটা অনন্তকাল ধরে চালিয়ে নিয়ে যেতাম। কেস চলতো কেসের মতো, আর দিব্যি ও গায়ে হায় লাগে ঘুরে বেড়াতে পারতো। আরে ওই যে সেই ইয়াং ছেলেটা, কি যেন নাম, বিল্লো, 4 দু নম্বরের ব্যবসা, ও তো ঘাবড়ে গিয়েছিল। ও বলল, স্যার আমার কি হবে? আমি তুমি নিশ্চিন্তে থেকে কিচ্ছু হবে না, তোমার কম বয়স, যত কিছু কেস হবে তোমার, আমি তোমার মৃত্যুকাল পর্যন্ত ট্রেনে নিয়ে যাবই, এই গ্যারান্টি দিচ্ছি। আরে ওর কেসটা নিয়ে আদালতে তো আমি বাদানুবাদে জড়িয়ে পড়েছিলাম। আমি কেসটা তুলতে, ওরা বলে শুনবো না। আপনি শুনবেন না মানে? আমার মক্কেল, আপনি শুনতেই হবে। ওরা বলছে না, আমি বলছি হ্যাঁ, আবার বলছে না, আমি বলছি হ্যাঁ, এই না হ্যাঁ না, ছাড়বো কেন? তুমি এতক্ষণ কোথায় ছিলে? তোমার সেজু কাকা এসেছিলেন, ঘন্টা তিনেক অপেক্ষা করে চলে গেলেন। জানি। জানো? আমি সেজ কাকা বেরিয়ে যাওয়ার জন্য মনে মতো অপেক্ষা করছিলাম। কেন? আসলে সেজ কাকাকে তো আমার বলবার মতো কিছু নেই। সেজ কাকা আমাকে বারবার মানিয়ে নিতে বলবার, আমি কিছুতেই মেনে নেবো না। এই আলোচনা তো শেষ হবে না, শুধু শুধু আশা করে আসা মানুষটাকে কষ্ট দেবো। কি করবে এখন তুমি? জানি না, জানি না, বিষয়টা বোধহয় এখন আমার হাতে নেই। আজ সকালে আমার অফিসে একটা ফোন এসছে, আইনের কাছে দাঁড় করানোর জন্য ওরা আমাকে খুঁজছে। কারা? ওই প্রশাসনের লোকজন। কেন খুঁজবে কেন? তুমি তো কোথাও পালিয়ে যাওনি, রোজ ব্যাংকে যাচ্ছ, এই তো এতক্ষণ মনের মাথা অপেক্ষা করেছিলে। আর তোমার ব্যাংকে গেলেই তো তোমায় খুঁজে পাওয়া যায়। তোমাকে খুঁজে না পাওয়ার তো কোনো কারণ দেখছি না। তুমি কি কিছু আন্দাজ করতে পারছো? কি আন্দাজ করবো? কি আন্দাজ করবো? আমার অফিসে এসে আমারই খোঁজ করছে। এতদিন আমার চারপাশে আপাতত নিশ্চিন্ততার যে পর্দা টেনে রেখেছিলাম, এই দুর্যোগ সেটা ছিঁড়ে খুঁড়ে একবারে পর্দা ফাঁই করে দিয়েছে। আর তাতেই আমি দেখতে পাচ্ছি যে আমার অতি চেনা জগতের পেছনে একটা আবর্জনাবর্তী কালো নোংরা জলের স্রোত। অসংখ্য অসহায় মানুষ তাতে হাবুডুবু খাচ্ছে, চিৎকার করছে। আর একদম সাদা ধবধবে পোশাক পরা পুরোহিতের মতো মানুষ বলছে উঠে আসার রাস্তা আছে, কিন্তু অনেক অর্থ, অনেক যোগাযোগ, অনেক অন্যায় মেনে নেবার পর হয়তো সেই চকচকে সিঁড়িটা দেখা গেলেও যেতে পারে। তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। সহজ জীবনের কথা সহজে কেউ বুঝতে পারে না। সত্যিকারের অপরাধী যারা প্রতিদিন
ওইসব প্রতারকদের চেয়ে হাজার গুণ বেশি অপরাধ করেও তারা দিব্যি টিকে আছে। সাধারণ মানুষদের অবস্থা শুধু আইনের হিসেব কষতে কষতেই সারা জীবন কেটে যায়। আর এই প্রতারকরা বছরের পর বছর তাদের 3-4 পুরুষকে নিশ্চিন্তে কাটিয়ে দেবার রসদ যোগান দিয়ে যায়। সবার ক্ষেত্রেই নাকি আইনের পথেই চলে। নমস্কার, আমি কোর্ট থেকে আসছি। আপনি জীবন কৃষ্ণ? হ্যাঁ বলুন, আপনিও কি ওই আইনের পথেই? আমাকে একজন মনস্তত্ত্ববিদ বলতে পারেন, কিংবা একজন পরামর্শদাতা। এইসব কেসে অপরাধীর মানসিক শান্তি ফিরিয়ে আনার জন্য মহামান্য আদালতে আমাদের নিয়োগ করেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন তো, যে আমার অপরাধটা কি সেটা এখনো পর্যন্ত আমি জানি না। সেটা হয়তো আপনি যথাসময়ে জানতে পারবেন, কিংবা বলা ভালো এতদিনে আপনার সেটা জেনে ফেলা প্রয়োজন ছিল। যাকে আপনার হাজারো প্রশ্ন, একগুই মনোভাব, বিদ্রুপ, তা থেকে আপনি এটা বুঝতে পারছেন আপনার বিচারটা কোন বিপজ্জনক পরিণতির দিকে এগোচ্ছে। আমার অপরাধটাই যখন জানি না তার গতি প্রকৃতি জেনে কি করব। তবে এটুকু বুঝতে পারছি যে বিচারের নামে বঞ্চনার ইতিহাসটা কি নির্মম, কি চতুর, এটা বুঝতে পারছি। শুনুন, আইনের মুখবন্ধে লেখা এই বঞ্চনা সম্পর্কে আপনাকে একটা গল্প বলি। গল্পটি খুবই সাধারণ, কিংবা তার কোনো গভীরতর অর্থ আছে। ওই দেখুন, একটা প্রশ্ন ছিল। আচ্ছা, আমরা সবাই তো আইনের অধীন, কিন্তু এই এতগুলো বছর ধরে আর কাউকেই তো এই দরজার সামনে আসতে বলা হলো না। বোঝা গেল তোমার দিন শেষ হয়ে এসেছে। অন্যের কথা ভেবে এই মানুষের শেষ প্রশ্নটা উঠে আসে। শোনো, প্রশাসনের এই ঘরে প্রত্যেকের দরজা আলাদা। এটা শুধু তোমার জন্য ছিল। সব কাজ শেষ। এইবার এই দরজাটা আমাকে বন্ধ করে দিতে হবে। প্রশাসনের প্রহরী এইভাবে মানুষের সঙ্গে প্রতারণা করলো। সাহায্যটা লক্ষ্য করুন, মানুষটি দীর্ঘ অপেক্ষার দিনে ওই প্রহরী বারবার ওর ভেতরে যাওয়ার সম্ভাবনার কথা শুনিয়ে গেছে, সাহায্য করেছে তাকে। মানুষটি নিয়ে আসা সমস্ত জিনিসই প্রহরী নিয়েছে উপহার হিসেবে, উৎকোচ হিসেবে নয়। উৎকোচ হিসেবে নয়? যাতে শেষ পর্যায়ে ওই মানুষটি কোনো আফসোস না করে। আবার ভেবে দেখলো ওই প্রহরী, সেও তো কম প্রতারিত নয়। প্রহরী প্রতারিত? ওই প্রহরী কোনোদিন তার দেউড়ি ছেড়ে যায়নি, কোনোদিন ঘাড় ঘুরিয়ে পেছনের দরজার নিজের চেয়েও বেশি ক্ষমতার প্রহরীকে সে দেখতে যায়নি। আজীবন নিজেকে সংযত রেখেছে। এটা কি কম? বড় কথার সবচেয়ে বড় গুণ হচ্ছে সবকিছুকে সে ধাঁধা লাগিয়ে দেয়। এই গোটা ব্যবস্থাটাই তো চরম প্রতারণার। ওই প্রহরী যা বলেছিল ওই বৃদ্ধ ভদ্রলোক তো সবকিছু সরলভাবে বিশ্বাস করেছিলেন। উনি এটাই ভুল করলেন। বিশ্বাস করতে হবে তাই যা প্রয়োজনীয়। প্রয়োজনের ভিত্তিতে সত্যের বিচার হবে। এবার আমি যাব, আপনারও বোধহয় সময় হলো। বাহ, আমাদের মধ্যে এত কথা হলো, আমাকে এত কিছু বুঝিয়ে এবার আপনি একা একা চলে যাবেন? আমি আইনের লোক,
এর বাইরে অন্য কোনো সম্পর্ক নেই। আপনি তার কাছে আসবেন, কিন্তু সে যখন বুঝবে এই আইনের ব্যবস্থার পক্ষে আপনি বিপজ্জনক, তখন নিঃশব্দে মুছে দেবে আপনাকে। আইনের চোখে তাহলে সবচেয়ে বিপজ্জনক কে? আমি, যার অপরাধটা কি সেটা আজ পর্যন্ত জানা গেল না। আরে এই তো আপনারা এসেছেন। আচ্ছা, আপনারাই বলেছিলেন না যে আবার দেখা হতে পারে? হ্যাঁ, দেখুন সেই দেখা হয়ে গেল। আমরা তো প্রশাসনের প্রতিনিধি, বারবার দেখা তো হতেই পারে। আর আপনি তো আমাদের জন্য অপেক্ষা করছিলেন। না না, আমি আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। সত্যি কথা বলতে কি, আমি অপেক্ষা করছিলাম আমার অপরাধটা কি সেটা জানার জন্যে। এতক্ষণে বোধহয় সেটা আমার জানা হয়ে গেছে। কোনো অপরাধ না থাকাটাই আমার সবচেয়ে বড় অপরাধ। দার্শনিক, যাই হোক, এবার প্রস্তুত হন। কিসের প্রস্তুতি? আপনার বিচার শুরু হবে। ও, তাহলে অপরাধটা জানা গেছে। সে তো আপনি প্রশাসনকে ঠিকঠাক ভাবে সাহায্য করলে হয়তো জেনে যেতে পারতেন। হয়তো মানে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমি যদি এখন থেকে প্রশাসনকে ঠিকঠাক ভাবে সাহায্য করি তাহলে? এখন আর তা কি করে করবেন? এখন তো আইনের চোখে আপনি নিরুদ্দিষ্ট, ফেরার। কি আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, কথা হচ্ছে আর আমি ফেরার? প্রশাসন যখন মনে করছে আপনি ফেরার, আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। মানে এই যে আমি আপনাদের সঙ্গে কথাবার্তা বলছি, দাঁড়িয়ে আছি, জ্যান্ত আমি ফেরার? সেই কারণেই তো আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। আদালতে আপনার কেসটা চলতেই থাকবে, আর আপনাকে খোঁজার প্রচেষ্টাও চলতেই থাকবে। এতক্ষণে বোঝা গেল। আচ্ছা, ওই বৃদ্ধের মতো সারা জীবন যদি আমি শুধু অপেক্ষা করতাম, তাহলেও তো আমার পরিণতি একই হতো। তার চেয়ে অন্তত শিরদানাটা সোজা করে রাখি। এই, আর অপেক্ষা করা ঠিক হবে না। না না, must a man walk down before you call him a man? And how many years can some people exist before they're allowed to be free? And how many times must a man turn his head, pretending that he just doesn't see? The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. And how many times must a man look up before he really sees the sky? And how many years must one person have before he can hear people cry? And how many deaths will it take till he knows that too many people have died? The